নমস্কার শ্রোতা বন্ধুরা, ফেরাডিমোনা পিওর সোল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আপনাদের শোনাতে চলেছি লেখক পল্লব ঘোষের কলমে জংলা ঢিবির সেই রাত। আজকের গল্প পাঠে রয়েছে শুভধর, বিভিন্ন চরিত্রে নীল, সৌরভ রায়, বাল্মীকি, শুভজিৎ, মৌমিতা এবং গল্পের সূত্রধার ও বিশেষ কিছু চরিত্রে রয়েছি আমি বুবাই সাহা। তাহলে শুনতে থাকুন লেখক পল্লব ঘোষের কলমে আর হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প জংলা ঢিবির সেই রাত। নদী পাড়ের ওপারের ঢিবিটার পাশে বিধ্বস্ত প্রায় অচৈতন্য অর্ধনগ্ন শরীরটাকে চ্যাংদোলা করে এনে ফেলল ওরা তিনজন। মাটিতে সজোরে পড়ে একবার তীর তীর করে কেঁপে উঠল মেয়েটার শরীরটা। তিনজন ঘিরে দাঁড়াল। ওরা সকলেই মদের নেশায় চুর হয়ে রয়েছে। প্রত্যেকের চোখে কামকতা আর প্রতিহিংসার আগুন জ্বলজ্বল করছে। একজন নেশাতুর রাগ মেশানো গলায় বলে উঠল, সালি আইনের কাছে যাবে? সালি রস তো কম নয়। পাশ থেকে আরেকজন বলে উঠল, সালি এখনো নড়ছে দেখছি, বোতলটা বের কর। তৃতীয়জন হাতের একটা ব্যাগ থেকে বের করে আনলো অ্যাসিডের বোতলটা। দ্বিতীয় লোকটা বোতলটা হাতে নিয়ে শেষবারের জন্য কাম বাসনায় পাগল হয়ে ঝাঁপিয়ে পড়ল মেয়েটার শরীরে। তার গোটা শরীরটাকে যাচ্ছে তাই ভাবে আরো একবার ভোগ করল। কাম বাসনা, নেশা, প্রতিহিংসা আদতেই হয়তো পশু আর মানুষের মধ্যে কোনো ভেদাভেদ রাখে না। রক্ত মাংসের মানুষ হয়ে ওঠে আরো পাশবিক, হিংস্র। এখানেও তার ব্যতিক্রম ঘটল না। লোকটা অ্যাসিডের বোতলের ছিপি খুলে প্রচণ্ড আক্রোশে বোতলের মুখটা ঢুকিয়ে দিল মেয়েটার যোনি পথে। ঝুলসে যেতে লাগলো তার যৌনাঙ্গ। একটা গোঙানি করে কাটা পাঁঠার মতন ছটফট করতে লাগলো মেয়েটা। লোকটা রাগে গর্জন করে বলে উঠল, মার সালি, একেবারে জমের বাড়ি পাঠিয়ে ছাড়বো। তারপর বাকি অ্যাসিডটা ছিটিয়ে দিল মেয়েটার কামড়ানো আঁচড়ানো রক্তাক্ত নগ্ন শরীরে। গোঙানিয়ার ছটফটানি আরো তীব্রতর হলো, কিন্তু উঠবার বা প্রতিরোধ করার, এমনকি চিৎকার করার ক্ষমতাটুকু মেয়েটির মধ্যে নেই। সবকিছু শুষে শেষ করে দিয়েছে এই মানুষরূপী পিশাচগুলো। একটা কালো পেঁচা দূরের শেওড়া গাছ থেকে বোধহয় চিৎকার করে উড়ে গেল। অত্যাচারের এখানেই শেষ নয়। ছটফট করতে থাকা মেয়েটার মাথা কোথা থেকে একটা পাথর জাতীয় কিছু জোগাড় করে থেঁতলে দিতে লাগলো তিনজনে। আর তারপর দলের মাতব্বর গোছের লোকটার নির্দেশে গায়ে তেল ঢেলে জ্বালিয়ে দিল মেয়েটার শরীর। শেষবারের মতন মরণপণ একটা চিৎকার করে উঠল মেয়েটি। কিন্তু হায়, এই নির্জন প্রান্তরে গভীর রাতে মানুষ তো দূর, একটা ছোট প্রাণীও নেই যে সে তার চিৎকার শুনে সাহায্য করবে। ছটফট করতে করতে একসময় নিস্তেজ হয়ে ঝলসে পুড়ে ছাই হয়ে গেল তরতাজা একটা প্রাণ। শেষ দানে ইস্কাপনের টেক্কাটা ফেলে দানটা এক প্রকার লুফে নিয়ে দুবার ঘন ঘন ধোঁয়া ছেড়ে সুজন বলল, এই কাল একবার যেতে হবে বুঝলি, চাকরিতে যোগ দেওয়ার আগে একবার অন্তত থাকার জায়গাটা ঠিক করা দরকার। উল্টো দিক থেকে শান্তনু বলে উঠল, জায়গাটা কোথায় জানো? ওই জয়নগর, তাই না? সম্মতিসূচক ঘাড় নাড়ল সুজন।
হ্যাঁ, আমাদের শহর মফস্বল ছাড়িয়ে অনেকটাই দূরে, গ্রাম্য এলাকা, ওই দামোদরের পাশে শুনেছি। তা আমরা যাব নাকি তোর সাথে? মানে অত দূর নতুন জায়গা একা যাবি? না না, অসুবিধা হবে না, একবার গেছিলাম তো। আর তোদেরও তো কাজ আছে, বল না, কামাই করে আর আসতে হবে না, আমি ঠিক চলে যাব। ক্লাবে বসে তাস খেলছিল ওরা চারজন। ওরা মানে সুজন, শান্তনু, রাকেশ আর ঈশান। চারজনের বয়সই কম করে 30-এর কাছাকাছি। সুজন ছাড়া বাকি 3জনই স্থায়ী উপায়ে রাস্তা পেয়ে গিয়েছিল। সুজন এতদিন চেষ্টায় ছিল, এবারে সেও পেয়ে গেছে গ্রামীণ ব্যাংকের চাকরি। জায়গাটা ওদের শহুরে এলাকা থেকে অনেকটাই দূরে, জয়নগর, দামোদরের পাশে গ্রামাঞ্চল। ঠিকানা নিয়ে আগে একবার সুজন কর্মস্থল দেখে এসেছে বটে, তবে এবারে যাবে থাকার জায়গা খুঁজতে। অতদূর নিত্য যাতায়াত তার পক্ষে সম্ভব নয়। তবে তার চিন্তা, অমন জায়গায় আদৌ ঘর ভাড়া পাওয়া যায় কিনা। তাদের শহরের দিকে হলে এসব সহজেই পাওয়া যাবে, কিন্তু গ্রামের দিকে হবে কি? গিয়ে তো দেখা যাক, কাজ ছাড়া যাবে না, পরে সময় সুযোগ করে অন্য ব্যবস্থা করা যাবে না হয়। চাকরিতে যোগ দেওয়ার দিন আগামী সোমবার, আজ বুধবার। কাল সুজন ঠিক করেছে একবার যাবে। ঠান্ডাটাও পড়েছে বেশ। ক্লাবে বসে এই আড্ডা দেওয়া, তাস খেলা, এগুলো হয়তো আর পাবে না সুজন। তার মনটাও কিরকম যেন ভার হয়ে রইল। ঈশান হেসে বলল, তা আমাদের সুজন ঠাকুর যখন কাজ পেয়েই গেছেন, এবার সংসার পাওয়ানোর একটা ব্যবস্থা করা হোক না? একটা মৃদু হাসির রোল উঠল। সুজন হেসে বলল, আর বিয়ে, এই তো সবে কাজ পেলাম, বছরখানেক যাক, একটু আরও অবস্থা ভালো হোক, তারপর ওই সব ভাবা যাবে। বাসটা এসে থামলো একটা বড় ব্রিজের ঠিক আগে। বাস থেকে নামলো সুজন। ঘর ঘর শব্দে বেশ খানিকটা ধোঁয়া ছেড়ে বাসটা বেরিয়ে গেল। হাত ঘড়িতে দেখলো বেলা 11টা বেজে গেছে। তাকে আবার বিকেল 5টার মধ্যে বাস ধরতেই হবে। গ্রামের দিকে এমনিই বাস গাড়ি কম চলে, বেশি দেরি করলে শহরে ফেরার বাসটাও সে পাবে না। আর দেরি না করে সে এগিয়ে গেল পিচের রাস্তা থেকে বেরিয়ে যাওয়া ইট বিছানো মাটির রাস্তাটা ধরে। প্রথম দিন সে চেষ্টা করেছিল ব্যাংকের একদম কাছাকাছি জায়গা পাওয়ার জন্য, কিন্তু তা পায়নি। যদিও ব্যাংক এখান থেকে 1 কিলোমিটারের মধ্যেই। এখানে ঘর পেলেও যাতায়াতের সমস্যা হবে না। দুধারে সবুজ মাঠ, দোকানপাট যা আছে সব মাঠের ওপরেই, বোধহয় জমি কিনে করা। একটা তেলে বাজার দোকান দেখতে পেল সুজন। কাটা ফাটা একটা টিনের ছাউনি, দুধারের দেওয়ালে ইটের গাঁথুনি। তবে তার অবস্থাও খুব একটা ভালো নয়। সে যাই হোক, আপাতত খিদে পেয়েছিল সুজনের। সে কখন 7 সকালে বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিল, 5-6 ঘন্টা তো হয়ে গেল। দোকানের দিকে এগিয়ে গেল সুজন। দুজন টলি ভ্যানওয়ালা তাদের ভ্যান একধারে রেখে দোকানে বসে কাগজের ঠোঙায় মুড়ি মাখছিল। সুজন সামনে যেতেই দোকানদার সহ তারা 3জন ওর দিকে একটা কৌতূহলী দৃষ্টিতে তাকালো। বোধহয় এলাকায় নতুন বলেই এই আচরণ। দোকানদারকে 2টো আলুর চপ আর মুড়ি দিতে বলে উল্টো দিকের ভাঙা কাঠের বেঞ্চে বসল সুজন। মুড়ি দিতে দিতে দোকানদার আর কৌতূহল চেপে রাখতে না পেরে বলল, আগে বাবুকে এখানে নতুন মনে হচ্ছে, কারোর বাড়িতে এসছেন বুঝি? হ্যাঁ, এই ওখানে ব্যাংকে কাজ পেয়েছি, তাই থাকার একটা জায়গা খুঁজছি আর কি। তা এখানে কোথাও পাবো বলতে পারেন? ভ্যানওয়ালাদের একজন কাগজের ঠোঙায় হাতটা মুছতে মুছতে বলল, তো মনে হচ্ছে তো শহরের বাবু। তা আপনি এই রাস্তা দিয়ে গাঁয়ের ভেতরে চলে যান। নন্দ ঘোষাল গাঁয়ের মাতব্বর গোছের মানুষ, ওনার কাছে আপনি সাহায্য পেলেও পেতে পারেন। খাওয়া দাওয়া সেরে দোকানের দাম মিটিয়ে গাঁয়ের ভেতরে যেতে লাগলো সুজন। কিছুটা যাওয়ার পর সুজন বুঝল মাটির রাস্তাটা আসলে উঁচু বাঁধ। রাস্তার বাঁয়ে নদীটা সমান্তরালে চলেছে রাস্তার সাথে। ওধারে জমি জমা আছে বটে, তবে বাড়িঘর টুকটাক যা পড়ছে সব বাঁধেরই পারে। বোধহয় বন্যার জল আটকাবার জন্যেই এই ব্যবস্থা। পাকা রাস্তা থেকে কিছুটা ফাঁকা মাঠের ওপর দিয়ে মিনিট 15 যাওয়ার পর
তুলনামূলক ঘন জনবসতি দেখতে পেল সুজন। লোকজনকে জিজ্ঞাসা করে নন্দঘোষালের বাড়ি পেতেও তেমন কোনো সমস্যা হলো না। নন্দঘোষালের বাড়িটা পাকা, 3 তলা। গ্রামের দিকে এমন বড় বাড়ি যথেষ্ট আর্থিক সচ্ছলতা প্রকাশ করে বইকি। বাড়ির সামনেটা আবার বেড়া দিয়ে ঘিরে সুন্দর ছোট একখানা বাগান করা। 50-60 বছর বয়সী এক ভদ্রলোক বাগানে একটা ফতুয়া আর লুঙ্গি পরে বাগানের সামনে দাঁড়িয়ে বিড়ি টানছিল। সুজন সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলল, বলছি, এটা কি নন্দ ঘোষাল বাবুর বাড়ি? লোকটি এবার সুজনের দিকে ঘুরে তাকালো। কিছুক্ষণ আপাদমস্তক তাকে দেখে নিয়ে ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে তাকে ভেতরে আসতে বলল। তা কাকে প্রয়োজন? সুজন লোকটার পেছন দিক দিয়ে এবার বাড়িটার দিকে তাকালো। তারপর শুকনো মুখে হেসে বলল, আগে নন্দবাবু বাড়ি আছেন? ওনার সাথে একটু। সুজনের কথা শেষ হলো না। লোকটা হাত তুলে থামিয়ে বুঝিয়ে দিল সেই নন্দঘোষাল। সুজন হেসে নন্দঘোষালকে নিজের পরিচয় দিয়ে এখানে আসার কারণ সবই বুঝিয়ে বলল। নন্দঘোষাল মন দিয়ে সবটা শুনলেন। তারপর হঠাৎ চুপ করে কি যেন ভাবতে লেগে গেলেন। বোধহয় কোনো শহরের ছেলে গ্রামে এসে ভাড়া ঘরে থেকে কাজ করবে, এই ব্যাপারটা একটু ভাবিয়ে তুলছে তাকে। প্রথমটায় লোকটাকে দেখে সুজনের বেশ রাশভারী আর গম্ভীর গোছের মনে হচ্ছিল, কিন্তু পরক্ষণেই কেন জানি না মনে হলো লোকটা আদেও সেই রকম নয়। নন্দঘোষাল এবারে বললেন, তোমার কোনো সমস্যা না থাকলে তুমি আমার বাড়িতে থাকতে পারো, ঘর ভাড়া দেব তোমায়। সমস্যা তো দূরের কথা, হাতে যেন স্বর্গ পেল সুজন। সে ঘাড় নেড়ে তৎক্ষণাৎ সম্মতি জানালো। নন্দঘোষাল বললেন, বেশ, এসো ভেতরে এসো। নন্দঘোষালের সাথে বাড়ির ভেতরে গেল সুজন। ভেতরটাও বেশ সুন্দর। ভদ্রলোক খাসা বাড়ি বানিয়েছে বলতে হবে। বাড়িতে লোক বলতে নন্দঘোষালের স্ত্রী আর 10 বছরের একটি ছেলে আর জনা 2 চাকর। তবে এত বড় বাড়ি আর এতগুলো ঘর করার পেছনে কী কারণ থাকতে পারে তার কোনো ব্যাখ্যাই সুজন পেল না। যাক, সেই সব ব্যাখ্যা পেয়ে তার কি লাভ? সে কেবল মাথার উপর বেশ থাকার মতো ছাদ পেলেই হলো। তাকে দোতলায় একটা ঘর দেওয়া হলো। নন্দঘোষালের পরিবার থাকে নিচতলায়। নন্দঘোষালের সাথে সব কথাবার্তা পাকা করে নিল সুজন। তার খাওয়া দাওয়া নন্দঘোষালের বাড়ির সাথেই করা হবে। মাস গেলে থাকার ঘর, খাওয়া, ইলেকট্রিসিটি বিল বাবদ ভাড়া দিতে হবে। সুজন এক বাক্যে রাজি হয়ে গেল। রবিবার সে পাকাপাকিভাবে ব্যাগপত্তর গুছিয়ে এখানে আসবে বলে বিদায় নিল। সন্ধ্যায় দোতলার বারান্দায় দাঁড়িয়ে এক মনে সিগারেটের ধোঁয়া ছাড়ছিল সুজন। আজ সকালেই সে তার নতুন ভাড়া ঘরে এসে গেছে। সত্যি বেশ সুন্দর ঘর, ব্যবস্থাও বেশ ভালো। আগের দিন যখন সে এসেছিল ঘরের মধ্যে আসবাবপত্র তেমন কিছুই ছিল না। কোথা থেকে খাট, ছোট আলমারি আর চেয়ার টেবিলের ব্যবস্থা নন্দঘোষাল করেছেন। ভাড়া ঘর হলেও গ্রামের দিকে এতটা সুজন আশা করেনি। মনে মনে একটা কৃতজ্ঞতা বোধ জন্মালো নন্দঘোষালের উপর। পরম একটা তৃপ্তিতে সিগারেটে টান দিল সুজন। বারান্দায় দাঁড়িয়ে অন্ধকারের কালো চাদরে ঢাকা গ্রামটাকে দেখছে সে। বেশ সুন্দর লাগছে। নতুন অভিজ্ঞতা, নতুন অনুভূতি। অদূরে মোটা বাঁধটা সাপের মতো এঁকে বেঁকে আরও দূরে এগিয়ে গিয়ে অন্ধকারে মিশে গেছে। আশেপাশের ছোট বড় বাড়িগুলোতে জ্বলা বিজলিবাতির আলোগুলো যেন অন্ধকারে জ্বলা ধুনির মতন মনে হচ্ছে। বাঁধের ওপারে নদীর দিক থেকে একটা বেশ মনোরম হাওয়া মাঝে মাঝে এসে গা ছুঁয়ে যাচ্ছে। গ্রামের এই মায়া মাখানো সন্ধ্যা সিগারেটের ধোঁয়া আর নতুন অর্থ উপার্জনের আনন্দে আরও উপভোগ্য হয়ে উঠেছে সুজনের কাছে। শহরে তো এই সময় রাস্তায় আলোয় আলোকিত লোকের অকারণ্য, কিন্তু গ্রামে সূর্য ডুবলেই ঝুপ করে একটা নির্জনতা যেন কোনো অজানা গ্রহ থেকে নেমে আসে এই পৃথিবীর বুকে। কতক্ষণ এইভাবে বাইরের দিকে সুজন তাকিয়েছিল তা খেয়াল নেই। হঠাৎ তার চোখ গেল বাঁধের ওপারের ছোট জঙ্গল মতো জায়গাটায়। অন্ধকারে এতক্ষণ তাকিয়ে থাকার ফলে চোখটা কিছুটা সয়ে এসেছিল সুজনের। জায়গাটা খুব ঘন বন না হলেও বেশ বড় বড় গাছ আছে বোঝা যাচ্ছে।
তার মাঝেই একটা জায়গা কিছুটা গাঢ় কালো অন্ধকার জমাট বেঁধে রয়েছে। কিছু একটা উঁচু মতো রয়েছে ওখানে বলে মনে হচ্ছে। তার চারপাশে ছোট একটা প্রদীপের মতো আলো অন্ধকার সমুদ্রে ঘোরাফেরা করছে। কি ওটা? চোখটা একটু ছোট করে ভালো করে দেখার চেষ্টা করলো সুজন। আলেয়ার কথা আগেও শুনেছে সুজন, গ্রাম্য ভাষায় যাকে পেঁতি জলাও বলা হয়। কিন্তু সে তো কোনো পচা বদ্ধ জলাভূমিতে দপ করে জ্বলে ওঠা আগুন মাত্র। এই আলোটা তো মাটি থেকে কিছুটা উপরে জ্বলছে, একবার এদিক থেকে ওদিকে যাচ্ছে, একবার ওদিক থেকে এই দিকে আসছে। আলোটা নিয়ে বোধহয় কেউ হাঁটছে। অন্ধকারের শূন্যে এই আলোকবিন্দু যেন অজানা আকর্ষণে স্থানও করে দিল সুজনকে। নদী পাড়ের মৃদু হাওয়াটা যেন সারা শরীরে এবার একটা শিহরণ জাগিয়ে দিচ্ছে। দূরের মাঠে একটা শিয়াল ডেকে উঠল। হঠাৎ পায়ে একটা মৃদু জ্বালা অনুভব হতেই সুজন নিচু হয়ে দেখল পায়ে একটা মশা বসেছে। ঝোঁকে সেটাতে মারতে গেল বটে, কিন্তু পারল না। মুখ তুলে সামনের দিকে তাকাতেই সে অবাক হল। না, সবকিছু ঠিক থাকলেও সেই নড়াচড়া করা আলোক বিন্দুটার দেখা যাচ্ছে না। কোথায় গেল সেটা? বেশ কিছুক্ষণ বাঁধের ওপারে চেয়ে তাকিয়ে থাকলো সুজন, কিন্তু আর সেটা দেখা গেল না। যেমন আশ্চর্যজনকভাবে সেটা দৃষ্টিগোচর হয়েছিল, তার থেকেও বেশি আশ্চর্যজনকভাবে সেটা দৃষ্টির অগোচর হলো। নতুন নতুন ব্যাংকে কাজ শুরু হয়েছে সুজনের। গ্রামীণ ব্যাংক হলে কি হবে, অ্যাকাউন্টে একটু টাকা এলো কি না এলো গ্রামের লোক এসে তোলার জন্য ভিড় জমায়। হাজারটা নিয়ম কানুন একে ওকে বোঝাতে গিয়ে প্রথমটায় এক প্রকার হিমশিম খাচ্ছিল সুজন। একদমই নতুন, কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। তবু সহকর্মী নিখিলদা আর বিভাসবাবুর সহায়তায় একটু একটু করে সব শিখছে সে। ম্যানেজার বিমল রায় আবার বড্ড খিটখিটে স্বভাবের লোক। লোকজন একটু আত্র সমস্যা নিয়ে তার কাছে গেলে তিনিও পরোক্ষভাবে ব্যাংকের কর্মীদের উপর রাগ ছাড়েন। সুজনের মাঝে মাঝে মনে হয় লোকটা বোধহয় স্বাভাবিকভাবে কথা বলতেই শেখেনি। সুজন গলাটা নামিয়ে বলল, এই ভদ্রলোক বিমলবাবু কি সবসময় এমন করেই কথা বলেন নাকি? আচ্ছা, গোলমেলে লোক তো। আর আপনারা থাকেন কি করে? নিখিলদা গলা ঝেড়ে ফিক করে হেসে বলল, রাতের প্রাপ্য সুখ না পাওয়াই হয়তো বিমল রায়ের এই খিটখিটে অসুখের কারণ। মানে রাতের সুখ? তার দিকে একবার আর চোখে তাকিয়ে নিখিলদা মুখ বেঁকিয়ে বলল, সংসার করো বাছাধন, সংসার করো, সব মানে বুঝতে পারবে। ছোট্ট টিফিন কৌটো খুলে মুড়ি আর শশা চিবোচ্ছিলেন বিভাসবাবু। নিখিলের দিকে একবার কটমট করে তাকিয়ে বললেন, যত সব উল্টো পাল্টা কথা। এই সুজন, তুমি এই বেয়াদবটার কথা ছাড়ো। আর বিমলবাবু একটু এমনই। তুমি নতুন, তাই একটু সমস্যা হচ্ছে। আস্তে আস্তে সব সয়ে যাবে, চিন্তা করো না। সকাল 9টা নাগাদ কাজে যেত সুজন, ফিরত বিকেল 4টে-5টা নাগাদ। রাস্তাটাও নেহাত দূর নয়, আর ভেতর দিয়ে একটা রাস্তাও সুজন জেনে গিয়েছে নন্দ ঘোষালের কাছ থেকে। এটা গিয়ে সোজা ব্যাংকের সামনের রাস্তায় মেশে পায়ে হেঁটেই যাতায়াত করত সে। নন্দ ঘোষাল মানুষটা ভালো। সুজনকে বলেছেন অসুবিধে হলে তার বড় সাইকেলটা নিয়ে যেতে, কিন্তু সুজন নেয়নি। নন্দ ঘোষালের কাছ থেকে সবটা নিতে তার বোধহয় একটু কিন্তু কিন্তু বোধ হচ্ছিল। তাছাড়া তার পায়ে হেঁটে যেতেই বেশি ভালো লাগে। বিকেলে মেঠো পথে ফেরার সময় মাঠে বাচ্চাদের খেলা দেখা, কিংবা গোধূলি বেলায় চাষিদের সাথে গবাদি পশুগুলোর ধুলো উড়িয়ে বাড়ি ফেরা, এসব কিছু সে দারুণভাবে উপভোগ করে। গ্রাম্য জীবনটা যে এতটা সুন্দর হতে পারে তা বোধহয় এখানে না এলে কোনোদিনও জানতে পারত না সুজন। ধীরে ধীরে গ্রামের লোকের সাথেও বেশ পরিচয় হলো সুজনের। লোকজন তাকে ব্যাংক বাবু বলে ডাকে। ডাকটা শুনে বেশ হাসিও পায় সুজনের।
দিন 15-20 হলো সুজন এখানে এসেছে। একদিন কাজের শেষে ফিরছিল সেই রাস্তা ধরে। রাস্তাটা কিছুটা মাঠ পেরিয়ে সেই বড় গাছের পাতলা জঙ্গলটার এক পাশ দিয়ে সোজা গ্রামের ভেতরে ঢুকে গেছে। আকাশে মেঘ করে আসায় বেশ একটু অন্ধকার করে এসেছিল। রাস্তায় কোনো জনপ্রাণী নেই, সবাই যে যার বাড়ি ঢুকে গেছে। সুজন হাঁটতে হাঁটতে এসে পড়ল জঙ্গলটার সামনে। দূরে নদী, খালের উঁচু পাড় দেখা যাচ্ছে। এদিকের জমিতে বোধহয় খুব একটা চাষাবাদ হয় না। বন্যার জল যে এদিকটায় অনেকবার ভেঙে চুয়ে ধুয়েছে তার ছাপ স্পষ্ট। জঙ্গলের পাশেই ঘাসে ঢাকা ঢিবিটা দেখতে পেল সুজন। এতদিন সে এই রাস্তা দিয়ে আসছে, তবে এই দিকটায় খুব একটা লক্ষ্য দেয়নি। ঢিবিটার দিকে তাকাতেই আপনা হতেই যেন দাঁড়িয়ে গেল সুজন। এই তো, এটাই সে সেদিন অন্ধকারে দেখেছিল। এটার পাশেই জ্বলছিল সেই আলোটা। কি আছে ওখানে? কিছু আছে কি নেই তা সত্যি জানে না সুজন, কিন্তু কিসের একটা অজানা আকর্ষণে সে নেমে পড়ল রাস্তা থেকে। এদিক ওদিক একবার তাকিয়ে দেখল, নির্জন প্রান্তরে কেউ কোথাও নেই। কিছু একটা ভেবে সে আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো ঢিবিটার দিকে। বড় বড় ঘাসে ঢাকা বনে ধীরে ধীরে পা ফেলে সে যেতে লাগলো সেই দিকে। সন্ধ্যার মেঘ যেন আরো গাঢ় হয়ে এসেছে। বনের মধ্যে কিসের উপর যেন একটা পা পড়তেই সেটা কিচকিচ শব্দ করে ছুটে পালিয়ে গেল। বড় বড় কয়েকটা মেহগিনি, কিছু তাল, শেওড়া আর তেঁতুল গাছ রয়েছে। তেঁতুল শত সহস্র পাতা বিশিষ্ট একটা ডাল বেরিয়ে এসে ঢিবিটাকে একটা ছায়ার আস্তরণে ঘিরে রেখেছে। ঢিবিটার পাশে ওটা কি? ঢিবিটা থেকে হাত 15 দূরে সুজন দেখল এক যুবতী গ্রাম্য আটপৌরে ধাঁচে একটা কাপড় পরে দাঁড়িয়ে, ঠিক তার দিকে পিছন করে। সুজন এগিয়ে সেই দিকে যেতে যাবে, যুবতীটি যেন সেটা বুঝতে পারল। তারপর সেভাবে পেছন করে হেঁটে প্রায় 3-4 ফুট উঁচু ঢিবিটার পেছনে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। সুজন ভাবল এগিয়ে গিয়ে ব্যাপারটা দেখবে, কিন্তু ঠিক সেই মুহূর্তে ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো। আর না এগিয়ে সুজন বাড়ি ফেরার পথ ধরল। মনের মধ্যে একটা অস্বস্তি ভাব তার রয়েই গেল। রাতে খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ দোতলার বারান্দায় দাঁড়িয়ে এক মনে সিগারেট খাচ্ছিল সুজন। ঝিরঝিরে বৃষ্টিটা একটা সময় থেমে এখন আবার বেশ বড় ফোঁটার রূপ নিয়েছে। বাইরের অন্ধকারটা বোধ হয় মেঘের কারণে আরো তীব্রতর হয়েছে। গ্রামে কোনো যুবতীর আটপৌরে শাড়ি পরে মেঠো সন্ধ্যায় ঘুরে বেড়ানোতে হয়তো অস্বাভাবিক কিছুই নেই, কিন্তু তাও সুজনের বারে বারে মনে হতে লাগলো কিছু একটা রহস্য আছে ওখানে। রহস্য ঠিক নয়, তবে এমন কোনো একটা জিনিস যা প্রতি মুহূর্তে আকর্ষণ করছে সুজনকে। মাঠের পাশে ওই ঢিবির কাছে কে ওই যুবতী? সে এক লহমায় কোনো জাদু বলে সুজনকে ধীরে ধীরে গ্রাস করছে। সিগারেটের ধোঁয়া যেন ছাই চাপা আগুনের মতো এক স্বাভাবিক যুবা বয়সী পুরুষ হিসেবে তার মনে নিহিত থাকা সৃষ্টির সেই আদিম অনুভূতির আগুনের উপস্থিতিকে জানান দিচ্ছে প্রতি মুহূর্তে। হঠাৎ আপনা হতেই সুজনের চোখ গিয়ে পড়ল সেই অন্ধকার মাখা জঙ্গল আর ঢিবিটার দিকে। ওই তো, হ্যাঁ, সেই আলোটা দেখা যাচ্ছে যেটা প্রথম দিন এসে দেখেছিল সুজন। বৃষ্টি ভেজা অন্ধকারেও সুজন স্পষ্ট দেখতে পেল সেই অদ্ভুত রহস্যময় আলোকবিন্দু। তবে আজ সেটা স্থির, কোনোভাবে নড়াচড়া করছে না, যেন আলোকের সেই অজানা উৎসও এক দৃষ্টি তাকিয়ে আছে সুজনের দিকে। তবে এবার সেটা বেশিক্ষণ স্থায়ী হলো না। একটু পরেই অন্ধকারে কোথাও যেন হারিয়ে গেল। গুরুম করে হালকা একটা বাজ পড়ার শব্দ হলো। বৃষ্টিটাও যেন একটু ধরে এসেছে। মনের ভেতর একটা শূন্যতা অনুভব করল সুজন। অনেকদিন শান্তনুদের সাথে কথা হয়নি, একবার ফোন করা দরকার। ভেতরে এসে ফোন করলো শান্তনুকে, ফোনে পাওয়াও গেল। বেশ খানিকক্ষণ এটা সেটা কথা হওয়ার পর
আজকের দেখা ঘটনার কথাও শান্তনুকে বলল সে। সব শুনে শান্তনু বলল, ওরে বাবা, এই তো গেছিলি কদিন ওখানে, তার মধ্যে এত কিছু! শহরের ফুলটুসিদের ছেড়ে কিনা ব্যাংকবাবু মজেছেন সেই গ্রামের ফুলন দেবীতে। তোর সানাইটা কবে বাচ্চা শুনি? কি যে বলিস না। ওসব জানি না ভাই, পাত্রী পছন্দ হয়ে গেছে, ব্যাস ঘরে আনা চাই। আচ্ছা বেশ, সেসব পরের কথা। কে আছে কে নেই আমিও জানি না। শোন, এবার রাখি রে, বুঝলি? কাল আবার সকালে কাজে যেতে হবে। চল, গুড নাইট। হ্যাঁ হ্যাঁ, গুড নাইট। বিছানায় গা এলিয়ে দিল সুজন। পাশের দেওয়ালে জানলাটা খোলা আছে। বৃষ্টি থেমে গেছে। একটা ঠান্ডা হাওয়া বাইরে থেকে এসে দুলিয়ে দিচ্ছে পর্দাটা। একটা গা শিরশিরে ভাব। সুজনের সারাদিনের মানসিক শারীরিক ক্লান্তি যেন হারিয়ে যেতে লাগলো সেই ফুলন দেবীর আটপৌরে শাড়ির আঁচলে। যদিও তাকে আলো আধারে পেছন থেকে দেখেছে সুজন, তাতেই তার রূপলাবণ্য মনে মনে কল্পনা করে নিল সুজন। ধীরে ধীরে কামক তৃপ্তিতে জুড়িয়ে এলো তার চোখ। রাতবাতির মায়াবী আলোয় ঘুমিয়ে পড়ল সুজন। ঢিবিটার ঠিক ওপারেই গা ঢাকা দিয়েছিল মেয়েটা। আবছা আলোয় সেদিকে যেতে লাগলো সুজন। ঢিবিটার কাছাকাছি এসে সেটার গায়ে হাত দিয়ে সেই দিকটা ঘুরতে যাবে, এমন সময় একটা মেয়েলি হাত এসে পেছন থেকে ওকে জড়িয়ে ধরল। গায়ে কাঁটা দিয়ে উঠল সুজনের। হাত দুটো ধরে ঘুরে দাঁড়ালো সুজন। হ্যাঁ, এই তো সেই মেয়েটি যার খোঁজে এসে এখানে এসেছে। সুজনের কল্পনায় কোনো ভুল নেই। সত্যিই অপরূপা এই ফুলন দেবী। মেয়েটি দুহাতে আঁকড়ে ধরেছে সুজনের পিঠ। তার পটল চেরা দুই চোখের পাতায় লেগে থাকা কামনা সুজনের ভেতরে থাকা পুরুষটাকে জাগিয়ে তুলল। দুজনে দুজনকে চেনে না, জানে না, কোনো প্রয়োজনও নেই সেসবের। প্রকৃত প্রেমের কোনো পরিচয় হয় না, আর পরিচয় দেখেও কখনো গভীর প্রেম হয় না। ঝিরঝিরে বৃষ্টি আবার শুরু হয়েছে। বৃষ্টি ভেজা নরম পেলব ত্বকের স্পর্শ যেন পাগল করে সুজনকে। জলে ভেজা মেয়েটির ঠোঁট দুটো নিজের দখলে করে নিল সে। তার পুরুষালী হাত খুলে ফেলল মেয়েটির পরনের কাপড়। পরম তৃপ্তিতে হাত বোলাতে লাগলো মেয়েটির সমগ্র অঙ্গে। মেয়েটির পরম সুখের একটি আলতো স্বর আরও পেয়ে বসল সুজনকে। ধীরে ধীরে তারা মিশে যেতে লাগলো একে অপরের সাথে। সুজনের পুরুষালী স্পর্শে কামাতুর মেয়েটি আরও চেপে আঁকড়ে ধরল তাকে। তার হাপড়ের মতন ওঠানামা করতে থাকা উন্মুক্ত বক্ষযুগলে নিজের মুখ ডুবিয়ে দিল সুজন। মেয়েটি খামচে ধরল ওর চুল। চমকে উঠে বিছানায় বসল সুজন। তার মানে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। ঘামে ভিজে গিয়েছে তার জামা। পরনের পাজামাটাও কিছুটা ভিজে গিয়েছে স্বপ্নদেশের উত্তেজনায় মিশ্রিত কামরসে। সেদিকে তাকিয়ে লজ্জা আর অস্বস্তি মেশানো একটা ভাব ফুটে উঠল সুজনের মনে। রোমাঞ্চকর এক স্বপ্নের অনুভূতি। সে যে কি ভাবছিল এতক্ষণ, কি দেখছিল, তা যেন নিজেই বুঝতে পারছে না। ভোরের আলো খুব ভালো করে না ফুটলেও সুজন বুঝল রাত ভরিয়ে এসেছে। বেশ ক্লান্ত লাগছিল ওর। একটা দীর্ঘশ্বাস ফেলে আবার শুয়ে পড়ল বিছানায়। চোখ বুজে এলো তার। পরদিন ব্যাংকে ছুটি ছিল, তাই সকালে ওঠার অত তাড়াও ছিল না। হাত মুখ ধুয়ে এসে আবার বিছানায় শুয়ে পড়েছিল সুজন। হঠাৎ একটা চেঁচামেচি শুনে উঠে বসল সে। কি ব্যাপার? বাড়িতে কি দিনে দুপুরে ডাকাত পড়ল নাকি? এই বাড়ির নিচতলা থেকেই তো আওয়াজটা আসছে। উঠে সিঁড়ি দিয়ে ছুটে এলো সুজন। নন্দ ঘোষালের বাড়ির উঠোনে হই হই কাণ্ড। গ্রামের লোকেরা কিছু একটা ঘিরে গোল হয়ে দাঁড়িয়ে উচ্চ স্বরে নিজেদের মধ্যে কিসব বলা বলি করছে। ভিড় সরিয়ে সুজন দেখল
সবার মাঝে বসে আছে বছর কুড়ির এক যুবক। দেখি বোঝা যাচ্ছে তার গায়ে মাথায় জল দেওয়া হয়েছে। তাকে ধরে বসে থাকা একটা লোক আর ভদ্রমহিলা বোধহয় ওর বাবা মা হবে। নন্দ ঘোষালের আদর্শ মাতব্বরের মতন আরও জনাদয়েক প্রৌঢ়ের সাথে তাদের কিসব পরামর্শ দিচ্ছে। লোকমুখে জানা গেল ছেলেটির নাম নবীন, এই গ্রামেরই ছেলে। নন্দ ঘোষালকে সুজন জিজ্ঞাসা করল, নন্দবাবু কি হয়েছে ওর? নন্দ ঘোষাল বললেন, ও হাওড়ায় কারখানায় কাজ করে। কাল ছুটি পেয়ে রাতে বাড়ি ফিরছিল। গঙ্গা টিভির কাছে কাকে দেখে ভয় জ্ঞান হারিয়েছে। কালও আসছে, সে খবরও আবার বাড়ির লোককে দেয়নি, তাই রাত বিরেতে খোঁজার প্রশ্নও নেই। সকালে ভানু খুঁড়ো রাস্তা দিয়ে যেতে গিয়ে ওকে দেখতে পেয়ে আমাদের খবর দেয়। সুজন বুঝল জঙ্গলা ঢিপি মানে ওই মেহগিনি শেওড়ার ছায়ায় ঘেরা বাঁধের ওপারের ঢিপিটার কথাই বলা হচ্ছে। নবীন এবার কাঁপতে কাঁপতে বলল, হ্যাঁ নন্দ জেঠু, বিশ্বাস করো, রাতে ফিরছিলুম, হঠাৎ ওখানে একটা টিমটিমে আলো জ্বলতে দেখে দাঁড়িয়ে গেলাম। এত রাতে কে ওখানে জানার জন্য রাস্তা থেকে নেমে ওদিকটা যেতেই আলোটা বন্ধ হয়ে গেল। তেঁতুল গাছটা থেকে ধপ করে কি একটা পড়ার শব্দে চমকে উঠে দেখি চাঁদের আলোয় ওই টিভির ওপর উবু হয়ে একটা বউ বসে আছে। ভাবলাম গায়ের কেউ, ঢাক দিতেই হঠাৎ পিছন দিকে ঘাড় ঘুরিয়ে দেখলো, ও কি বিভৎস মুখ, ভাটার মতো ঝলঝলে দুটো চোখ, পোড়া ঝলসানো মুখের চামড়ায় দাঁতগুলো বেরিয়ে, ও কি ভয়ানক। খিলখিল করে এসে বলল, কাউকে জানবো না, ওকে আমার চাই চাই। আর ওই বিকট হাসি রক্ত জল করে দেয়। মাথা ঠিক রাখতে পারলাম না, জ্ঞান হারালাম, আর আর কিছু মনে নেই। সুজন ভালো করে সবটা শুনল। গ্রামের লোকের মধ্যে এসব ভয় বিশ্বাস ব্যাপারটা যে থাকে তা স্বাভাবিক, কিন্তু তার মনে হলো নবীন হয়তো সবটা ভয় পেয়ে ভুল বলছে না, কারণ ওই আলোটা সে কালও দেখেছে। হয়তো নবীনের জন্যেই সেটা অত তাড়াতাড়ি নিভে গিয়েছিল। সে বলল, হ্যাঁ, আমিও কালকে বারান্দা থেকে একটা আলোর বিন্দু ওদিকে ঢিপিতে দেখেছিলাম, আর তার আগেও আমি দেখেছি, কিন্তু কাল রাতে যেভাবে বৃষ্টি হলো ওদিকে আর যায়। সুজনকে থামিয়ে দিয়ে ভিড়ের মধ্যে থেকে এক বুড়ো বলল, বলো কি বাবা, কিন্তু কাল রাতে তো বৃষ্টি হয়নি। গত 1 মাস এখানে বৃষ্টি হয়েছে বলেই তো মনে পড়ছে না। মাথায় যেন আকাশ ভেঙে বাজ পড়ল সুজনের। এ বলে কি, কাল রাতে বৃষ্টি হয়নি? সে পরিষ্কার দেখেছে কাল, কিন্তু গ্রামের অন্য অনেক সন্দিহান মুখ যেভাবে তার দিকে তাকিয়ে আছে, তাতে তার কাল চোখে দেখাও যেন ভুল মনে হতে লাগল। হঠাৎ আপনা হতেই তার চোখ গেল মাটিতে। এতক্ষণ এত ঝামেলায় সে লক্ষ্যই করেনি। মাটি যথারীতি শুকনো খটখটে, বৃষ্টির কোনো চিহ্নই নেই। এত জল রাতারাতি উবে গিয়ে মাটি শুকিয়ে গেল কি করে? তাহলে কাল রাতে বারান্দায় দাঁড়িয়ে জলো হাওয়া মেখে তার বৃষ্টি দেখা, এসব কি তার চোখের ভুল? এতটা ভুল? কি বলবে কি করবে সুজন বুঝতে পারল না। গ্রামের লোকেরা তখন নবীনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তাকে ধরাধরি করে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হলো। ছুটে ঘরে চলে এলো সুজন। কালকে রাতের সবকিছু যেন তার স্বপ্নের মতন মনে হতে লাগলো। প্রথমে ভাবলো বন্ধুদের বা বাড়িতে ফোন করে সবটা জানাবে, কিন্তু পরক্ষণেই মনে হলো না থাক, সেই ওরা আবার চিন্তা করবে, দরকার নেই। সারাদিনটা একটা অদ্ভুত অস্বস্তিতে কাটতে লাগলো সুজনের। দিনের বেশিরভাগ সময়টাই সে ঘরে শুয়ে কাটালো। কাল রাতের ওই স্বপ্ন, ফুলন দেবী আর আজ সকালের এসব কাণ্ড
সুজনের মাথায় যেন ছেয়ে যেতে লাগলো মাকড়সার জালের মতন। পরদিন যথারীতি আবার কাজ শুরু হলো। কাজের ব্যস্ততায় থেকে ধীরে ধীরে চিন্তার জালটা সুজনের মাথা থেকে একটু একটু করে মুছে যেতে লাগলো। সপ্তাহখানেক বেশ নির্বিঘ্নেই কাটল। একদিন তার কাজ সেরে ফিরতে একটু সন্ধ্যা হয়ে গিয়েছে। ছুটি হয়েছিল অনেকক্ষণ, কিন্তু বিভাসবাবুর বাড়ি যেতে হয়েছিল একটা দরকারে। রাতের খাবার খেয়েই যেতে বলেছিলেন, কিন্তু সুজন একটু টিফিন করেই বেরিয়ে এসেছে। সন্ধ্যা হয়েছে অনেকক্ষণ, রাস্তায় আলোও বেশি নেই। সুজন পা চালিয়ে যেতে লাগলো। ভাগার ধারের মাঠটা পেরিয়ে একদম বড় মাঠের কাছের রাস্তায় এসে পড়েছে সুজন। আর জঙ্গলা ঢিবিটা পেরোলেই সে এবার গ্রামে ঢুকে পড়বে। হঠাৎ তার মনে হলো কেউ যেন একটা তার পিছু নিয়েছে। চলতে চলতে একটু থামল সুজন। আজ আবার সে টর্চটাও আনতে ভুলে গেছে। মোবাইলের আলোই ভরসা। ঘুরে পেছন দিকে দেখল সুজন। না, কেউ তো নেই। রাস্তাটাই এঁকে বেঁকে সোজা হয়ে বড় রাস্তায় গিয়ে মিশেছে। কয়েকটা শিয়াল আর কুকুরের ডাক শোনা গেল। বোধহয় ভাগাড়ের দখল নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বে মেতেছে। ভয় পাওয়ার ছেলে তো সুজন নয়ই। বিশেষ করে এসব অলৌকিক ভয়কে সে একদমই প্রশ্রয় দেয় না। একটা বড় নিঃশ্বাস ফেলে সামনের দিকে এগিয়ে চলল সে। হঠাৎ একটা গরম হাওয়া কোথা থেকে এসে তার নাকে লাগিয়ে দিয়ে গেল একটা মরা পচা গন্ধ। গাটা এবার তার গলিয়ে উঠল। বোধহয় হাওয়ায় ভাগার মাঠ থেকেই গন্ধটা আসছে। হাঁটতে হাঁটতে জঙ্গলা ঢিবির সামনের রাস্তায় এসে পড়ল সুজন। এই কদিন কাজের ব্যস্ততা এতটাই ছিল যে এই পথ দিয়ে যাতায়াত করলেও এই ঢিবির কথা একবারও তার মনে আসেনি। হঠাৎ পেছন থেকে একটা মেয়েলি কণ্ঠের ডাক শুনে থমকে দাঁড়ালো সুজন। সমীর, সমীর? না, তার নাম ধরে ডাকছে না ঠিকই, কিন্তু তার মনে হলো কেউ যেন তাকে উদ্দেশ্য করেই এই নামে ডাকছে। এখানে তো আর কোনো জনপ্রাণী নেই। ডাকটাও আসছে ওই ঢিবির দিক থেকেই। কৌতূহল বশত সুজন ঘুরে তাকালো ঢিবির দিকে। অন্ধকারে তার চোখ কিছুটা সয়ে এসেছিল বটে, তবু কাউকেই সে দেখতে পেল না। হয়তো মনের ভুল ভেবে সে যেই মুখ ঘুরিয়েছে তখনই আবার সেই ডাক, এবার আরো নরম সুরে। সেটা যেন ছুঁয়ে গেল সুজনের শরীরটাকে। আমাকে চিনতে পারছো না? দেখো, এই তো আমি। বাতাসে সেই উৎকট ভাগার পচা গন্ধটা মিলিয়ে গেছে। একটা মিষ্টি কোনো ফুলের গন্ধে চারিদিক ম ম করছে। সুজন এবার লক্ষ্য করল টিভিটার সামনে দাঁড়িয়ে একটা নারী মূর্তি। অন্ধকারে তার দূর থেকে তার চোখ মুখ ভালো বোঝা যাচ্ছে না। সে হাত বাড়িয়েছে সুজনের দিকেই, তাকিয়ে ডাকছে, নিজের কাছে ডাকছে। সুজনের পা দুটো কোনো অজানা শক্তি বলে রাস্তা থেকে নেমে এগিয়ে চলল সেই ঢিবিটার দিকে। মোবাইলের আলো ফেলে সেদিকেই যেতে যেতে সুজন বলল, কে? কি তুমি? কাকে খুঁজছো? তোমাকে গো। এসো না, হাসতে দেখো, অন্ধকারে পড়েছে ওরা যেন। সুজন এবার গিয়ে উপস্থিত হলো মেয়েটির সামনে। মোবাইলের আলোয় এবার সে দেখল মেয়েটার মুখখানা। কি দেখছে সে? সারা শরীরে তার শিহরণ খেলে গেল। এই যে তার স্বপ্নে দেখা সেই ফুলন দেবী, ঠিক সেই রকম আটপৌরে শাড়ি পরা। মেয়েটি এবার অভিমানের সুরে বলল, উফ, চোখে আলোটা ফেলছো, বন্ধ করো। তুমি আমাকে এই কদিনে ভুলেই গেছো। সুজনের গলাটা একবার যেন কেঁপে উঠল। কে? কিন্তু আমি তো সুজন, সমীর নই, সুজন। তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। সে তুমি লোকের কাছে যাই হও না কেন, আমার কাছে তুমি আমার সমীর। আমি যে
তোমার স্বপ্নে দেখা রাজকন্যা, তোমার মালিনী। সুজনের ঘন ঘন নিঃশ্বাস পড়তে লাগলো। তার স্বপ্নের কথা এই মেয়েটা কি জানতে পেরেছে? এও কি সম্ভব? সে বলল, মালিনী, ও তুমি কি এখানেই থাকো? আগে তো এই গ্রামে। সুজনের কথা শেষ হলো না। মালিনী তার ডান হাতের তর্জনী রেখেছে সুজনের ঠোঁটে, থামিয়ে দিয়েছে তাকে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা ধকধক করে উঠল সুজনের। মালিনী তার একটা হাত ধরে এবারে নিজের বুকের ওপর রাখল। একটা চাপা গলায় বলল, আমি যেখানেই থাকি এখন তো তোমার কাছেই আছি নাকি? আর তুমিও আছো আমার কাছে। মালিনীর স্পর্শে গায়ের লোম উত্তেজনায় খাড়া হয়ে উঠল সুজনের। না, এটা সেদিনের সেই স্বপ্ন নয়, এটা বাস্তব। ধীরে ধীরে সুজনের ভেতরে থাকা পুরুষটা জেগে উঠতে শুরু করল। মালিনীর বুকে থাকা তার হাতটা এবার সে সাহস করেই দিল মালিনীর ঘাড়ে, আলতোভাবে ছুঁয়ে গেল। দুজনের উষ্ণ নিঃশ্বাস প্রতিফলিত হচ্ছে দুজনের বুকের উপর। নিখাদ গ্রাম্য প্রেমটা ধীরে ধীরে পেয়ে বসল সুজনকে। সুজনের পুরুষালী স্পর্শে উত্তেজনায় নিজের ঠোঁট কামড়ে ধরল মালিনী। কে মালিনী? কোথা থেকেই বা সে এলো? কেন এবার সুজনকে সে সমীর বলে ডাকছে? এসব কিছুর উত্তর পাওয়ার কথা ধীরে ধীরে ভুলে গেল সে। দুই হাত সে মালিনীর কোমরে রেখে তাকে একদম নিজের বুকে টেনে নিয়ে সুজন এবার ধীরে ধীরে বলল, প্রথম দেখাতেই মনে হয় আমি তোমায় ভালোবেসে ফেলেছি। প্রথম দেখাতেই। আরো আরো ভালোবাসো আমাকে, আদর করো না আমায়। নিজেকে আর সামনে রাখতে পারল না সুজন। মালিনীর শরীরের সাথে নিজেকে মিশিয়ে দিল। কাম তৃষ্ণায় পাগল হয়ে মালিনীর ওই নরম দুটো ঠোঁট নিজের দখলে করল সে। ঢিবির ধারের ঘাসে থাকা মাটিতে দুজনে মেতে উঠল সৃষ্টির আদিম খেলায়। এতদিনের বিরহ ও বেদনা যেন এক লহমায় ধুয়ে মুছে গেল। যেন আদিম ভালোবাসা বরণ করে পরম আবেশে বরণ করে নিচ্ছে প্রথম মিলনের সুখ। সাক্ষী এই রাতের আকাশ, ওই কুমড়ো ফালির মতন চাঁদ, আর ওই নদীর বহমান জলধারা। ঢিপিটার গায়ে হেলান দিয়ে শুয়ে সুজন তাকিয়ে আছে আকাশের চাঁদটার দিকে। জামার বোতাম খোলা, তার উন্মুক্ত সুঠাম বুকে মাথা রেখে তাকে জড়িয়ে ধরে আছে মালিনী। আলু থালু তার কেশ রাশি। তার মাথায় হাত বুলিয়ে একটা চুমু খেল সুজন। মালিনী মুখ তুলে বলল, জানো, কতদিন ধরে তোমাকে চেষ্টা করছি মনের কথা বলার, কিন্তু তোমাকে যে কাছেই পাচ্ছি না। কেন? আমি তো এখানেই আছি, বলতে পারতে আমাকে। ধুর, দিনের বেলা কত লোকের মাঝে তোমাকে অমল করে বলা যায় নাকি? ভেবেছিলাম রাতের বেলা এখানে আলো জ্বালিয়ে তুমি ডাকতে পারবে, তুমি তো আসতেই না। ও, তার মানে আমি যে আলোটা এখানে দেখতে পেতাম সেটা তুমিই জ্বালতে? জানো, সেদিনও দেখেছিলাম খুব বৃষ্টি হলো, কিন্তু পরের দিন সকালেই নাকি গায়ের লোক বলল বৃষ্টিই হয়নি। ছাড়ো তো ওদের কথা। আমাদের এই প্রেম, এই বৃষ্টি ভেজা ভালোবাসা, এসব কি ওরা বুঝবে? এই কদিন আগেই তোমাকে সংকেত দেওয়ার জন্য আলো জ্বেলেছিলাম। ওই কে একটা ছেলে সেটা দেখে এখানে চলে এসেছে। ছেলেটার নজর একদম খারাপ, বুঝলে? কি আর করা যায়? ছেলে বুদ্ধি সেজে একটু ভয় দেখালাম, তাতে অজ্ঞা হয়ে গেছে। সুজন বুঝল মালিনী নবীনের কথা বলছে। নবীনকে তার মানে ওই ভয় দেখিয়েছে। হাসি পেল সুজনের। মালিনীও তার হাসিতে হাসি মেলাল। তারপর সুজনের মুখের সামনে নিজের মুখটা আনল।
হাত রাখল সুজনের কালে। তাকে একটা চুমু খেয়ে আবার বলল, তুমি আবার আসবে তো কাল? মালিনীর বিবস্ত্র শরীরে হাত বুলিয়ে সুজন বলল, হ্যাঁ, আসবো, কাল আসবো, কথা দিলাম। বেশ, আমি এখানেই অপেক্ষা করব। এসো কিন্তু। কথা দিলাম সোনা, আমি ঠিক আসবো। আজ আসি, কাল আবার কাজে যেতে হবে সকালে। মালিনীকে বিদায় জানিয়ে বাড়ি ফিরে এলো সুজন। শরীরটা তার বেশ দুর্বল লাগছিল, পেটটাও ভর্তি মনে হচ্ছিল। রাতে কিছু খাবে না জানিয়ে দিয়ে সে ওপরে উঠে নিজের ঘরে চলে গেল। জামা কাপড় ছেড়ে রাতের পোশাক পরে বিছানায় দেহ রাখতেই চোখে তার ঘুম জড়িয়ে এলো। মালিনীকে নিয়ে হাজারটা রঙিন স্বপ্ন দেখতে দেখতে একসময় গভীর নিদ্রায় ঢলে পড়ল সুজন। পরদিন সকালে ঘুম ভাঙলে সে হাত মুখ ধুয়ে নিজের ঘরে এসেছে। এমন সময় নন্দ ঘোষালের ছেলেটা এসে তাকে খবর দিল যে নিচে তার বাবা মানে স্বয়ং গৃহকর্তা নন্দ ঘোষাল সুজনকে ডাকছেন। সুজন নিচে এসে দাঁড়ালো। তার দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছেন নন্দ ঘোষাল এবং তার স্ত্রী দুজনেই। ব্যাপার কি? একটু অবাক হয়ে সে কথা সুজন জিজ্ঞাসা করতে নন্দ ঘোষাল বললেন, না বাবা, তুমি কাল সারা রাত কিছু খাওনি শুনলাম। শরীর টরীর খারাপ নাকি? হ্যাঁ, কোনো সমস্যা হচ্ছে না তো? না না নন্দবাবু, আসলে কাল সহকর্মী বিভাস বাবুর বাড়িতে একটু খাওয়া দাওয়া করেছিলাম, আর ফিরতেও একটু রাত হয়েছিল, তাই আর খেতে ভালো লাগেনি। পেট ভর্তি ছিল, এই আর কি। এবার মুখ খুললেন নন্দ ঘোষালের স্ত্রী। কিন্তু বাবা, তুমি তো কাল সন্ধে 6টা নাগাদ ফিরে এলে, তারপর সেই তখন যে খাবো না বললে, তারপর থেকে তো দাঁতে আর কুটোটিও কাটলে না। এই বয়সের ছেলে এতক্ষণও খিদে হবে না? বিস্ময়ে মুখটা যেন আপনা হতেই হাঁ হয়ে গেল সুজনের। তার স্পষ্ট মনে আছে সে কাল রাত 9টা নাগাদ জঙ্গলা ঢিবি থেকে বাড়ি ফিরেছিল। তাহলে এনারা এসব কি বলছেন? তার বিস্ময়ের পারদ আরো কিছুটা চড়িয়ে নন্দ ঘোষাল বললেন, আর তোমার চেহারার কি অবস্থা হয়েছে গো? হ্যাঁ, ঠিকঠাক খাওয়া দাওয়া করো। কোনো সমস্যা হলে নিশ্চয়ই আমাদের বলো। হতে পারে তুমি শহরের ছেলে, গায়ের পরিবেশে মানিয়ে নিতে একটু অসুবিধাই হচ্ছে। সুজন কি বলবে কিচ্ছু ভেবে পেল না, কেবল একটা শুকনো হাসি হাসল। নিজের শরীরের দুরবস্থার কথা সে শুধু নন্দ ঘোষালের কাছেই নয়, ব্যাংকের অন্যান্যদের মুখেও শুনল। কই, তার তো অস্বাভাবিক কিছুই মনে হচ্ছে না। তাহলে এতগুলো মানুষ কি একসাথে এমন ভুল বলবে? রাতে বাড়ি ফেরার সময় নিয়ে গন্ডগোল। সেদিনের বৃষ্টি বিভ্রাট। সর্বক্ষণ যেন পোকার মতন সুজনের মাথার ভেতর গিজগিজ করতে লাগল। তবে এত কিছু অশান্তির মাঝে সে একটু শান্তি পেয়েছিল মালিনীর বুকে মাথা রেখে। মালিনীর নেশা ধীরে ধীরে তাকে এতটাই পেয়ে বসল যে সারাদিনটা শুধু অফিস ছুটি হওয়ার কথা ভেবেই সে কাটিয়ে দিত। কখন ছুটি হবে আর সে নীরবে নিভৃতে গিয়ে পৌঁছবে ঢিবির ধারে, মাথা রাখবে মালিনীর কোলে। তার মাথায় হাত বুলিয়ে মালিনী তার প্রেমের চাদরে ঢেকে দেবে সমস্ত অশান্তির কালো মেঘ। মালিনী তাকে বলে, আমাকে তোমার সাথে নিয়ে যাবে তো? হ্যাঁ গো, আমার সাথে তোমার শহরে নিয়ে যাব, একান্ত আমার করে। দেখো, আমি তোমার ঠিক খেয়াল রাখবো, নিজের থেকেও বেশি। জানো, সবাই বলে আমি নাকি একদম রোগা হয়ে গেছি, খাওয়া দাওয়া ঠিক মতো করি না। আচ্ছা, তাই কি? তোমার শরীরের অবস্থা তোমার এই ভালোবাসার মানুষটি বুঝবে না, অন্য কেউ বুঝে যাবে। মালিনীর অকাট্য যুক্তির কাছে হার মানে সুজন। তোমার শরীরের কোনো ক্ষতি আমি হতে দেব না। পরম তৃপ্তিতে মালিনীকে জড়িয়ে ধরে সুজন।
সুজনের এমন পরিবর্তন নন্দ ঘোষালের খুব একটা ভালো লাগছিল না। শরীর তো ভেঙে যাচ্ছেই, তার উপর আবার মাঝে মাঝে সুজনের অনেক কথার মধ্যে অসঙ্গতিও রয়েছে, কথা তিনি বুঝতে পারছেন। কিন্তু কেন এমনটা হচ্ছে তা তার মাথায় কিছুতেই আসছে না। তিনি ঠিক করলেন পাশের গাঁয়ের বিশু কবিরাজের কাছে একবার সুজনকে দেখাবেন। বড় ডাক্তার এখানে পাওয়া যাবে না, তবে বিশুরা তার দাদুর আমল থেকেই নাকি কবিরাজি করছে। আশেপাশের গাঁয়েও ওর বেশ নাম ডাক। অনেক রোগীকেই নিজের জড়িবুটির বলে ভালো করেছে বিশু। নন্দ ঘোষাল এক প্রকার জোর করেই একদিন সুজনকে নিয়ে গেলেন বিশুর কাছে। বিশু বয়সে নন্দ ঘোষালের মতোই, 2-1 বছরের এদিক ওদিক হয়তো হবে। বয়োজ্যেষ্ঠ এবং উপরন্তু বাড়ির মালিক হওয়ায় নন্দ ঘোষালের কথায় প্রথমটা একটু না না করলেও শেষটায় আর আপত্তি করেনি। একটু অনিচ্ছা সত্ত্বেও সে গেল। বিশু অনেকক্ষণ ধরে সুজনকে পরীক্ষা করলে, হাত পায়ের নাড়ি দেখলে, তারপর একটা নিজের ঘরের ভেতর থেকে 2টো শিশিতে কিসব জড়িবুটি এনে দিয়ে বলল, এটা রোজ সকালে খালি পেটে, আর এটা দিনে 2বার খাবার পরে খেও। শরীর ধীরে ধীরে সেরে উঠবে, ভয়ের কিছু নেই। গায়ে জল হাওয়ায় একটু মানিয়ে নিতে সমস্যা হচ্ছে আর কি। তারপর নন্দ ঘোষালের উদ্দেশ্যে বলল, একবার ভেতরে আয় তো। সুজন শিশি 2টো হাতে নিয়ে এক মনে দেখতে লাগল। নন্দ ঘোষাল ভেতরে এলে তারপর বিশু বাইরের দিকে একবার তাকিয়ে নিয়ে ফিসফিসিয়ে বলল, দেখ নন্দ, আমি কিন্তু এর মতি গতি ভালো বুঝছি না। কেন রে, কি হয়েছে? কি হয়েছে তা হলো করে বলতে পারি না। এটা আদৌ কি রোগ তা আমি কিন্তু জানি নে। এত বছর 3 বাপ বেটাই কবিরাজি করেছি, এমন রোগী কোশমিন কালেও দেখেছি বলে মনে পড়ে না। তুই গায়ের লোক, তাই তোকেই বলছি, ওর ওপর মনে হয় কিছু ভর করেছে। মানে কি ভর করেছে? সেটাই তো বুঝতে হবে। এতটুকু তরতাজা ছেলেটা, আহারে, না জানি কিসে ওকে চুষে খাচ্ছে। আমার কথা শোন, তুই এখন কদিন ওকে বেশ চোখে চোখেই রাখ দেখি। অস্বাভাবিক কিছু হলে আমায় খবর দিবি, কেমন? কপালে একটা চিন্তার ভাঁজ নিয়ে সুজনকে সাথে করে বাড়ি ফিরলেন নন্দ ঘোষাল। বিশু যে কি বলছে তা তিনি কিছুই বুঝলেন না। শুধু এটুকু তিনি জানেন, বিশু কুবরেজ হাওয়ায় কথা বলে না। সুজনের এসব দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আজ তার ছুটি, তবে সন্ধ্যায় তাকে যেতেই হবে জঙ্গলা ঢিবির ধারে, তার প্রেয়সী মালিনীর কাছে। সারা দুপুরটা বিছানায় শুয়ে এক প্রকার ছটফট করতে লাগলো সুজন। বিকেল হতেই বারবার ঘোরাঘুরি করতে লাগলো দোতলার বারান্দায়। কখন সে ঢিবির ধার থেকে মালিনীর সংকেত পাবে। ধীরে ধীরে বিকেল গড়িয়ে বাসায় ফেরা পাখিদের ডানার ঝাপটে সন্ধ্যা নেমে এলো। ঘন ঘন সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে অপেক্ষার প্রহর গুনছিল সুজন। ছুটির দিনে সেই প্রথম মালিনীর কাছে যাচ্ছে। শুধু চিন্তা এটাই, বাড়ির কেউ যেন না দেখে ফেলে। কিছুক্ষণ পর গ্রামটা পুরোপুরি অন্ধকারের চাদরে ঢেকে গেলে আলোর বিন্দু দেখতে পেল সুজন। প্রেয়সীর প্রেমের সংকেতে অভিসারে যাওয়ার জন্য ছটফট করে উঠল সে। চটপট তৈরি হয়ে পা টিপে টিপে নেমে এলো নিচে। চাকর বাকরদের সাথে ঘোষাল গিন্নি রান্নাঘরে ব্যস্ত। নন্দ ঘোষালের ছেলেও ঘরে পড়াশোনা করছে, আর কেউ কোথাও নেই। সদর দরজা ভেজানো ছিল। আস্তে আস্তে সেটা খুলে বেরিয়ে গেল সুজন। বাড়ি থেকে বেরিয়ে বাঁধের রাস্তায় উঠে দ্রুত পা চালিয়ে ঢিবির দিকে যেতে লাগলো সুজন। এদিকে ততক্ষণে তার পিছু নিয়েছে কালো চাদর ঢাকা একটি ছায়া মূর্তি।
অনেকটা তফাৎ রেখেই সে চলেছে সুজনের পেছন পেছন। সেসবের কিছুই সুজন টের পেল না। মিলনের আগুন এখন তার মনে টকবক করে ফুটছে। সে এসে পৌঁছল জঙ্গলা ঢিবির ধারে। চাঁদের আলোটা আজ বেশ জোরালোই আছে। কালো ছায়ামূর্তিটি একটু তফাৎ রেখে লুকোলো একটা গাছের আড়ালে। সুজন চাপা গলায় ডাক দিল, মালিনী, মালিনী, আমি এসেছি সোনা। ঢিবির একপাশ থেকে বেরিয়ে এলো মালিনী। চাঁদের আলোয় আজ তার রূপ যেন আরো লাস্যময় হয়ে উঠেছে। মৃদু হাওয়ায় উড়ছে তার চুল, দুলছে শাড়ির আঁচল। চাঁদের আলো এসে ছুঁয়েছে তার শরীরের প্রতিটা খাঁজ, উন্মুক্ত কোমরের বাঁক আর অর্ধন্মোচিত ফর্সা স্তঞ্চগলে। কোমরে হাত দিয়ে তাকে কাছে টেনে নিল সুজন। তার চোখে জল। কাঁদো কাঁদো গলায় বলল, আমার আর ভালো লাগছে না। এরা এরা আমাকে না জানি কি না ভাবছে। কবিরাজের কাছে নিয়ে যাচ্ছে, শিশি শিশি ওষুধ কেলাচ্ছে। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমার শরীর খারাপ হয়নি, আমার শরীর খারাপ। তার চোখের জল মুছিয়ে দিল মালিনী। নিজের বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে মালিনী বলল, এই তো আমি আছি, তুমি অমন করো না গো, আছি আমি। তারপর সুজনের ঠোঁটে একটা চুমু খেয়ে মালিনী চোখ তুলে তাকাতেই সুজনের পেছনে একটা কালো ছায়ামূর্তি দেখে একটু যেন ঘাবড়ে গেল। ছায়ামূর্তিটি বলে উঠল, এইসব কি সুজন? সুজন যেন ভূত দেখার মতন চমকে উঠল। নন্দ ঘোষাল তার পিছু নিয়ে কখন এখানে এসে পড়েছে সে তা খেয়ালই করেনি। আজ তিনি তাকে হাতে নাতে ধরে ফেলেছেন। এর পরিণতি কি হবে সে কথা ভাবতে ভাবতে সুজন আমতা আমতা করে বলল, নন্দবাবু, মানে আপনি এখানে? চুপ, একদম চুপ। রোজ রাতে তার মানে এখানে এসব লটর বটর করতে আসা হয়? হ্যাঁ, কে ও? কে? মুহূর্তের মধ্যে নন্দ ঘোষালের গলার স্বর পাল্টে গেল। এ তিনি কি দেখছেন? তার দৃষ্টি অনুসরণ করে সুজন যা দেখল তাতে তার মতো সাহসী ছেলেরও শির দানা দিয়ে ভয়ের একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সামনে যে দাঁড়িয়ে সে কি মালিনী? কিন্তু কোথায় তার সেই প্রেমময় রূপ? আপাদমস্তক নগ্ন, মাথার চুল প্রায় নেই বললেই চলে। চোখ দুটো যেন আগুনের ভাঁটার মতন জ্বলছে, ঝলসানো। জায়গায় জায়গায় মাংস খুবলে উঠে গেছে। দাঁতগুলো বাইরে বেরিয়ে মুখটাকে এতটাই বিভৎস করে তুলেছে যে সেদিকে এক সেকেন্ডের জন্য তাকিয়ে থাকতেও যথেষ্ট সাহস লাগবে। মুখের দুপাশের কষ বেয়ে দুটো লাল রক্তধারা বুক পেট হয়ে নেমে গেছে জনিপথে। এমন রক্ত জল করা দৃশ্য, আর সেই সাথে বিকট পোড়া গন্ধে চারিদিক ভরে উঠেছে। অপার্থিব এই মূর্তিটি এবার রাগে গর্জন করে উঠে ঘ্যার ঘ্যারে গলায় বলল, আমি মালিনী। চিনতে পারছিস শয়তান নন্দ ঘোষাল? সুজন রীতিমতো বাকরুদ্ধ। চোখের সামনে এসব কি দেখছে সে? এসবের কি আদৌ কোনো ব্যাখ্যা হয়? নন্দ ঘোষাল থরথর করে কেঁপে উঠল। মালিনী? কোন মালিনী? আমি কোনো মালিনীকে চিনি না। শিগগিরে শয়তান, তোর এই শরীরটাকেই তো তোরা এখানে মানুষ পিশাচগুলো ভোগ করে জ্বালিয়ে দিয়েছিলি। মনে পড়ে সেসব কথা? ভয়ে বিষয়ে যেন ছুটে পালাতেও ভুলে গিয়েছেন নন্দ ঘোষাল। প্রায় 25 বছর আগের করা পাপের কথা তার মনে পড়ল। করিমার কমলকেও তো পরে তিনিই খুন করেছিলেন প্রমাণ লোপাটের জন্য।
তার ভাবনার রেশ টেনে মালিনী বলল, ভেবেছিল সভ্য সমাজে ভালো মানুষের মুখোশ পরে থাকলেই সব ভাগ দিয়ে যাবে। না রে শয়তান, তোদের মতো পাপী নরকের কীটগুলোকে শাস্তি দিতেই যে আমার আত্মার এখনো মুক্তি হয়নি। তোকে মেরে জন্মের সৎ তুলব আমি। হাসতে ফেটে পড়ল মালিনীর প্রেত। নন্দ ঘোষালের ইতিহাস যে এরকম তা স্বপ্নেও ভাবতে পারিনি সুজন। কিন্তু এই মালিনী, সে তাকে কেন ভালোবেসেছে এতদিন? মালিনী এগিয়ে গিয়ে খামচে ধরল নন্দ ঘোষালের চুল। ছটফট করে উঠলেন নন্দ ঘোষাল। বাঁচার অনেক চেষ্টা করেও পারলেন না। মালিনীর একটা হাত এবার চেপে ধরেছে নন্দ ঘোষালের গলা। চামড়া ভেদ করে মালিনীর ধারালো নখ বসে যাচ্ছে মাংসে। গলগল করে বেরিয়ে আসছে রক্তের ধারা। আর্তনাদ করে উঠলেন নন্দ ঘোষাল। এই নির্জন প্রান্তরে কেউ নেই তাকে বাঁচানোর জন্য। সুজনের হাত পা থেকে থেকে অবশ হয়ে এসেছে। সে বুঝি এক্ষুনি জ্ঞান হারাবে। মালিনী রাগে গর্জন করে উঠল। প্রতিশোধের আগুনে দগ্ধ মালিনী ধীরে ধীরে ছিঁড়ে ফেলতে লাগলো নন্দ ঘোষালের পাপের গাত্র চর্ম। মরণ যন্ত্রণায় ছটফট করে শেষবারের মতন ছটফট করে উঠলেন তিনি। ঘটনার বিভীষিকায় ততক্ষণে জ্ঞান হারিয়েছে সুজন। মালিনীর প্রতিশোধ আজ পূর্ণ হয়েছে। পূর্ণ হয়েছে তার অপার্থিব প্রেমের বাসনা। পরের দিন সুজনের অচৈতন্য দেহটা পাওয়া যায় জঙ্গলা ঢিবির ধারে। তবে গ্রাম থেকে রাতারাতি নিখোঁজ হয়েছিলেন নন্দ ঘোষাল। কেউ তার কোনো হদিশ পায়নি। সুজনের আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবরা এসে তাকে নিয়ে চলে যায়। শহরের নামী হাসপাতালে ভর্তি সুজন। বেডে শুয়ে, জ্ঞান পুরোপুরি আসেনি। ঘোরের মধ্যে আছে, চোখ বোঝা, নাকে অক্সিজেন মাস্ক লাগানো। কি থেকে এসব হলো বুঝতে পারছে না শান্তনু ঈশানরা। একবার শুধু মুখ নেড়ে খুব ক্ষীণ স্বরে ঘোরের মধ্যে বলে উঠল সুজন, মালিনী, মালিনী, মালিনী। মালিনী। সমাজে আজও শোষিত হচ্ছে এমন হাজার হাজার মালিনী। প্রমাণের অভাবে নয়তো ক্ষমতার জোরে ছাড়া পেয়ে যাচ্ছে হাজার হাজার এমন নন্দ ঘোষালের মতন লোক। সমাজে তারা ঘুরে বেড়াচ্ছে স্বাধীন চেতা হয়ে। বিধাতার বিধান যদি এমন হতো, যদি সব নন্দ ঘোষালের মতন শয়তানগুলো শাস্তি পেত এতটাই নৃশংসভাবে, তাহলে হয়তো ভবিষ্যতে ধ্বংস হতে হবে না কোনো মালিনীকে। সুখে থাকবে প্রেম, বেঁচে থাকবে ভালোবাসা। এতক্ষণ শুনছিলেন লেখক পল্লব ঘোষের কলমে আর হিমকরা গ্রাম বাংলার ভূতের গল্প জংলা ঢিবির সেই রাত। আজকের গল্প পড়েছিল শুভধর। অন্যান্য চরিত্রে নীল, সৌরভ রায়, বাল্মীকি, শুভজিৎ, মৌমিতা এবং গল্পের সূত্রধার ও বিভিন্ন চরিত্রে আমি বুবাই সাহা। শব্দগ্রহণ ও আবহে মিহান্স প্রোডাকশন হাউস থেকে মৌমিতা সাহা, প্রচ্ছদলঙ্করণে কৃষ্ণেন্দু মণ্ডল, সমগ্র পর্ব পরিচালনায় মৌমিতা ও বুবাই সাহা। আমাদের আজকের নিবেদন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করে দেবেন। যদি এরকম গল্প আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্ট করে জানাবেন। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো গল্প নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই গল্পে থাকবেন।